এদিকে দেশ থেকে জাপান যাওয়াই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের জন্য। আর দেশে ঢুকতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। হঠাৎ রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের গোপন বৈঠক, ফাঁস হলো ভয়াবহ তথ্যচিত্র। হঠাৎ করে নতুন ছক কষছে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে? একজন নোবেল বিজয়ীর জন্য এর চেয়ে অপমানকর, এর চেয়ে অবমাননাকর, লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মার কাছে দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন। জাপান থেকে আর ফিরবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খুব ধীরে সুস্থে নিজের দেশের কন্ট্রোল হাতে নিচ্ছেন। এখন থেকে রাষ্ট্রপতি ভবনের সমস্ত কন্ট্রোল এখন সেনা হাতে নিয়ে নিয়েছে। রাতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ মোট 8 জন সামরিক কর্মকর্তা, উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন। এবং আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে রাষ্ট্রপতি বাসস্থান বঙ্গভবন ঘিরে সেনা প্রহরা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। এছাড়া ঢাকার আরো 8টি স্থানে সেনা প্রহরা আজকে সকাল থেকে জোরদার করা হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান আবারও একটা বক্তব্য দিয়েছেন গতকালকে। এই বক্তব্যটাকে বিশ্লেষণ করলে চুলছাড়া এখানে বেশ কিছু মেসেজ ক্রিয়েট করা হয়েছে, অথবা তিনি বলেছেন। দর্শক, জেনারেল ওয়াকারুজ্জামান সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতন ভবিষ্যতেও বিশ্ব শান্তি রক্ষায় ইউএনওর পাশে থাকবে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বার্তা দিয়েছেন। এই বার্তা দিতে যেয়ে তিনি কিন্তু একটি কথা স্পষ্ট করে বলেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন আজকের দিনের সব থেকে ভয়ানক কিছু সংবাদের শিরোনাম। আজকের বাংলা খবর 31শে মে 2025 বাংলাদেশ লেটেস্ট নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, খুবই ভয়াবহ কিছু কাণ্ড ঘটতে চলেছে বাংলাদেশের অভ্যন্তরীণে। যে সংবাদের শিরোনামগুলো দেখেছেন, ডক্টর ইউনূস বাংলাদেশে ফিরতে পারবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এবং আশঙ্কার কারণ দুইটা ব্যক্তি। এক নম্বর হচ্ছে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চপ্পু, 2 নম্বর হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূস না চাইতেও তিনি কিন্তু সেনা শাসন একভাবে জারি করে ফেলেছেন। রাতে সারা দেশকে ঘেরাও করা হয়েছে সেনাবাহিনী দিয়ে। দর্শক, কথা বাড়াবো না, এ বিষয়ে বিস্তারিত দেখে আসবো, তাহলে বুঝবেন যে কি হতে চলেছে আজকে। তো এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো দর্শক, কথা নয়, চলুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো একে একে দেখে আসে। আশা করি সঙ্গেই থাকবেন। রাতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ মোট 8 জন সামরিক কর্মকর্তা, উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন। এবং সেই বৈঠকের পুরো আলোচনাটা আমরা জানতে পারি না, কিন্তু সেই বৈঠকে এই আলোচনাটা হয়েছে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং যে কোনো অবস্থায় দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বজিয়ে রাখবে। এবং আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে রাষ্ট্রপতি বাসস্থান বঙ্গভবন ঘিরে সেনা প্রহরা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। এছাড়া ঢাকার আরো 8টি স্থানে সেনা প্রহরা আজকে সকাল থেকে জোরদার করা হয়েছে। তার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পল্টন, আসাদ গেট, মিরপুর, আমিনবাজার, মোহাম্মদপুর। সো পুরো ঢাকাটাকে বলা যায় যে এক রকমের সেনা নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। তো এই যে সেনাবাহিনীর মুভমেন্ট গুলা, যদিও এখনো মব সন্ত্রাস চলতেছে, এখনো বিরোধী মানে মত দমনে গ্রেপ্তার নির্যাতন চলছে, তারপরেও সেনাবাহিনীর এই যে জাতীয় পার্টির যে নেতা জিএম কাদের তার বাড়ি রংপুরে ভেঙেছে, সেটা কিন্তু প্রিভেন্ট করা যায় নাই। তারপরেও সেনা প্রহরা বিশেষ করে ঢাকায় একেবারে চোখে পড়ার মতো বেড়েছে। তো এইটা যেটা হয় যে সারা দেশে একটা দম বন্ধ করা পরিস্থিতি। আপনি যার সাথে কথা বলবেন সবার চোখে মুখে একটা অনিশ্চয়তা, সবার কাছে একটাই প্রশ্ন যে বাংলাদেশে আসলে কি হতে যাচ্ছে। এই যে দম বন্ধ করা পরিস্থিতি, এই যে কি হতে যাচ্ছে, এটা কিন্তু অতীতের অভিজ্ঞতা, এটাকে আমরা ভালো লক্ষণ বলি না। যদিও এখন দেশবাসী, বিশেষ করে আমার এই ইউটিউবের নিচে বা ব্যক্তিগত আলাপের মন্তব্যে অনেকেই বলেন যে দেশে এখন একটা সামরিক শাসন দরকার, সবাই তাকিয়ে আছে। কিন্তু বাস্তবতা হলো যে জেনারেল ওয়াকার কখনোই কোনো অবস্থাতেই সামরিক শাসন জারি করবেন না। এটি বারবার তিনি ব্যক্তিগত আলাপচারিতায় তার কাছের মানুষদের বলেছেন। তো সেইটা তিনি যদি স্টিক থাকেন, তাহলে সেইটা মাথায় রেখেই আমাদের ভাবতে হবে যে সেনাবাহিনী আগামীতে কি করবে। বা আবারও সেই আমি কাউকে এখন আর সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না যে সেনাবাহিনী কি আসলেই এগুলো কি আইওয়াশ করতেছে, এগুলো কি তাদের খেলা, এরাও কি ডক্টর ইউনূসের সাথে আসলে গোপনে জোটবদ্ধ, জামাত কেন বারবার সেনাপ্রধানের কাছে ছুটে যায়। সো এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খুব ধীরে সুস্থে আস্তে আস্তে নিজের দেশের কন্ট্রোল হাতে নিচ্ছেন, খুব ধীরে ধীরে, এবং কোনো রকম কাউকে কিছু উত্তেজনার মধ্যে না ফেলে, দেশকে উত্তেজনার মধ্যে না ফেলে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই কাজটা করছেন। এখন থেকে রাষ্ট্রপতি ভবনের সমস্ত কন্ট্রোল এখন সেনা হাতে নিয়ে নিয়েছে। আজ রাত থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রধান উপদেষ্টা কিংবা কোনো উপদেষ্টার কাছ থেকে কোনো কাগজ যেতে পারবে না রাষ্ট্রপতির ওখানে।
কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার দপ্তরের কোনো ব্যক্তি ও সেনাবাহিনীর অনুমতি ছাড়া রাষ্ট্রপতি ভবনে যেতে পারবে না। এটা সেনাপ্রধান কেন করলেন? এই যে ভেতরে ভেতরে এরা একটা চক্রান্ত করছে না, যে কোনোভাবে রাষ্ট্রপতিকে দিয়ে পদত্যাগ পত্র সই করিয়ে রাষ্ট্রপতিকে উৎখাত করো এবং সঙ্গে সঙ্গে সেনাপ্রধানকে উৎখাত করো। সেনাপ্রধান সেই পথটা মেরে দিলেন। এই সমস্ত উপদেষ্টাদের টাইট দেওয়ার জন্য তিনি একেবারে ছক কষে এগোচ্ছেন। অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে ঢোকা তো দূরের কথা, রাষ্ট্রপতি ভবনে একটা কেউ ফোনও করতে পারবে না, সে ব্যবস্থাও করে দিয়েছে সেনাবাহিনী। এবার কথা হচ্ছে, সেনাবাহিনী এই জিনিসটা করলো কেন? করলো এই কারণে যে এই যে আপনাদের রাষ্ট্র উপদেষ্টা প্রধান যখন দেশে ফিরবেন, দেশে ফিরে ওই টাকা পয়সার গল্প টল্প একদম মানে উজ্জ্বল একটা ভবিষ্যতে 2045 সালে উজ্জ্বল একটা ভবিষ্যতে স্বপ্ন দেখাবেন, দেখিয়ে দেখিয়ে জনগণকে বলবেন এই সরকারের হাতে আরো ক্ষমতা চাই, এই সরকারকে পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ না করতে দিলে তাহলে এই সরকার আর কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে। সেটা হচ্ছে এই বর্তমান যে সংবিধান চলছে সেই সংবিধানের কারণে। অতএব সংবিধান যদি চেঞ্জ করতে হয় তাহলে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। সেখানে রাষ্ট্রপতি হিসেবে বসবেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তার তো স্বপ্ন, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, তার তো নির্লজ্জতার সীমা নেই। এই বয়সেও তিনি উচ্চাভিলাষী। তো তার উচ্চাভিলাষের পথে প্রধান কাঁটা হিসেবে যে দুজন রয়েছে সংসদীয় ব্যক্তি হিসেবে, এক হচ্ছেন রাষ্ট্রপতি, দুই হচ্ছেন সেনাপ্রধান। তাহলে এই দুজনকে না সরাতে পারলে তার ওই স্বপ্ন সফল হবে না। তিনি প্রাণত্যাগ করবেন, পদত্যাগ করবেন না। আর পদত্যাগ কি করে করাতে হয় সেটা ভারত খুব ভালো করে জানি। ইউনূসকে ভারতবর্ষ সহ্য করতে পারছে না। যে কোনো দিন ইউনূসের উইকেটটি যাবে এবং সেটা যেটা করবেন সেটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে? এতদিন এ ধরনের কথাবার্তা, এ ধরনের ফোরকাস্টিং কেউ চায়ের টেবিলে, ঘরোয়া আলোচনায় কিংবা খুব বেশি টক শোতে খুব বেশি ক্ষুব্ধ হয়ে কেউ উচ্চারণ করছিলেন। এখন রীতিমতো রাজনৈতিক দলগুলো হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ার উচ্চারণ করছে এবং তারা যে ভাষা প্রয়োগ করছে বাধ্য হয়ে, তাতে করে একজন নোবেল বিজয়ের জন্য এর চেয়ে অপমানকর, এর চেয়ে অবমাননাকর, লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই। তিনি নিজে কতটা এগুলো উপলব্ধি করছেন আমরা জানি না, উপলব্ধি করলে কতটা করছেন তাও জানি না। 12 দলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাকে মিথ্যাবাদী বলে উচ্চারণ করেছে। তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কেই ফোরামে অংশ নিতে গিয়ে অধিবেশনে যে উচ্চারণ করেন যে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তার ডাহা মিথ্যা এবং তিনি রীতিমতো নাটক করে চলেছেন একের পর এক। তারা বলছে যে একটিমাত্র বা দু একটি মৌলবাদী রাজনৈতিক দল ছাড়া দেশে আর সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং আমরা তো জানি জাতীয় নাগরিক পার্টি, তার আশীর্বাদ পুষ্ট দল এনসিপি এবং আর দু একটি মৌলবাদী দল ছাড়া আর সবাই তো আসলে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে। এবং 12 দলীয় জোট যে বিবৃতি দিয়েছে একেবারেই সত্য কথা, তার সাথে তো মৌলবাদী দল ছাড়া আর কেউ নেই। জাতীয় নাগরিক পার্টি তারা নিজেরাও মুক্তিযুদ্ধকে মনে প্রাণে স্বীকার করে না। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা কি বলছেন আমরা ব্যাখ্যার প্রয়োজন নেই, শুধু তাদের কথাগুলোর অংশ বিশেষ আপনাদের সামনে উচ্চারণ করি, একটু বলি, বুঝতে পারবেন যে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নামিয়ে আনছেন, ক্ষমতার মোহে অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা ভিন্ন কোনো উদ্দেশ্যে, যে উদ্দেশ্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর। 12 দলীয় জোট তাদের বিবৃতিতে বলছে যে এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দল নয়, দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মার কাছে দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন। এর মধ্যে কোথাও কি একটা শব্দ মিথ্যা আছে 12 দলীয় জোটের বিবৃতিতে? এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ 1971 সালে, 1990 সালে এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে জীবনক্ষয়ী সংগ্রাম করেছে তার মূলে ছিল ভোট, নির্বাচন। এটাও তো ইতিহাস সাক্ষ্য দেয়। তারা বলছেন যে তিনি কূটকৌশলে, অধ্যাপক ইউনূস কূটকৌশলে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে ভোট ও নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা মাত্র। আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি, তারাও নির্বাচনের রোডম্যাপ দাবি করছে এই মুহূর্তে। 12 দলীয় জোট বলছে যে যদি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে দেশের মানসিক প্রতিরোধ গড়ে তুলবে। তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না। তার পরিণতি যেন আফগানিস্তানের পালিয়ে যাওয়া মোহাম্মদ আশরাফ গনি আহমেদ জায়ের মতো না হয়। এর চেয়ে আর স্পষ্ট কথা কি হতে পারে একজন সম্মানী ব্যক্তির জন্য? আমরা এখনো মনে করতে চাই তিনি সম্মানী ব্যক্তি। এবং তার একটি বিষয় নিশ্চয় আমরা সবসময় খেয়াল করেছি, তিনি যখনই যেখানে যাচ্ছেন দেশের বাইরে, জুলাই আন্দোলনের যেই তার উপর ভিত্তি করে একটি প্রপত্র বা আমরা কি বলবো এটাকে সুভেনির বা বিশেষ একটি বই তৈরি করা হয়েছে, সেগুলো সব জায়গায় দিয়ে বেড়াচ্ছে এবং বিগত সরকারের যত কিছু আছে সব কিছু বলে বেড়াচ্ছেন। তিনি এগুলো অবশ্যই দেশের মধ্যে বলতে পারেন। বিদেশে গিয়ে তার কোনো পুঁজি নেই, তিনি গিয়ে নিজেকে সামিল করছেন যে আমি কত বড় মানুষ,
অমুক অমুককে তাড়িয়ে আমাকে নিয়ে আসা হয়েছে, আমাকে বসানো হয়েছে, আমার সম্মান দেখো সারা দেশের মানুষের কাছে কত, সারা দেশের মানুষের কাছে কত। এখন এইগুলো যখন দেশের বাইরে ছড়িয়ে পড়বে তখন তার সম্মানটা কোথায় থাকবে? এবং এর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার সম্পর্কে লেখালেখি শুরু হয়েছেই, এবং তার পরিণতি কি হবে সে বিষয়েও আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ চলছে। অনেকে তাকে অং সান সুচির সঙ্গে তুলনা করা শুরু করেছেন। অং সান সুচি গণতন্ত্রের দোহাই দিয়ে যেভাবে এখন নিজে কালান্তরীণ হয়ে রয়েছেন, রোহিঙ্গাদের পক্ষে একটা কথাও বলেননি, তার গণতন্ত্রের লেবাস খসে পড়েছে, আমরা সবাই দেখেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি যেখানে একজন শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি কিভাবে কথা কথা যুদ্ধের কথা উচ্চারণ করেন, কি ভয়ঙ্কর। বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হচ্ছে এবং সবকিছু একটু শেষ আছে। এবং এই যে 12 দলীয় জোটের মধ্যে অবশ্যই নামগুলো যদি উচ্চারণ করতে হয়, তিনি বলছেন একটি দল, তাহলে এই দলগুলো কারা? এই যে বাংলাদেশ জাতীয় পার্টি, এলডিপি, জাতীয় দল, জমিয়তুল উলামা ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, জাকপা, লেবার পার্টি বাংলাদেশ, কল্যাণ পার্টি, ইসলামী ঐক্য জোট, ইসলামী পার্টি, নয়া গণতান্ত্রিক পার্টি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল। এর বাইরে রয়েছে আরো অনেকে বিবৃতি দেয়নি, তাদের ভাষা আর কতটা তার জন্য লজ্জাকর হতে পারে আমরা চিন্তা করতে পারি, হয়তো আমাদের বিবেচনা আনতে পারি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাসদ, জাসদ, গণফোরাম, গণতান্ত্রিক লীগ, ন্যাপ, ঐক্য, বিপ্লবী কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, আরো তো দল রয়েছে। কি বলবেন ডক্টর ইউনূস? আর তার সবচেয়ে বড় যে জীবন রক্ষাকারী যে দল জাতীয় নাগরিক পার্টি, তাদের তো নিবন্ধনই নেই, এবং 26টি রাজনৈতিক দলের মধ্যে আত্মপ্রকাশ করেছে বৈফল সংগঠন হিসেবে তার কিংস পার্টি হিসেবে। আমরাও জানি, এগুলো নিয়ে আগে আলোচনা করেছি যে এগুলো তাকে সমর্থন দেবে, যেগুলো কোনো নিবন্ধন নেই, হয়তো খুব শীঘ্রই নিবন্ধন দিয়ে দেওয়া হবে। বিএনপি এখনো বাকি রয়েছে, তারা তো এখনো পর্যন্ত বিবৃতি যায়নি। বৃহস্পতিবার তিনি যে কথাগুলো উচ্চারণ করেছেন তার বিপরীতে মির্জা আব্বাস বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি যেমন মন্তব্য করেছেন ডক্টর ইউনূস যে একটিমাত্র দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না ডিসেম্বরের মধ্যে, মির্জা আব্বাস বলেছেন সবাই নির্বাচন চায়, শুধু তিনি ছাড়া। তার উদ্দেশ্যগুলো আমাদের সামনে একে একে পরিষ্কার হচ্ছে, এবং শুরু থেকে বলে আসছি এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিজে একের পর এক সব মামলা প্রত্যাহার করিয়েছেন, তার নাম যেসব মামলা ছিল, হাজার হাজার কোটি টাকা তিনি যেগুলো কর ছিল তার প্রতিষ্ঠান সেগুলো মাফ করে নিয়েছেন, আরো 6 বছর কর দিবে না কোনো প্রতিষ্ঠান। মেডিকেল কলেজ নিয়েছেন, ব্যাংক নেওয়ার চেষ্টা করছেন, বিশ্ববিদ্যালয় নিয়েছেন, আদম ব্যবসা করার জন্য তিনি লাইসেন্স দিচ্ছেন। কি জঘন্য হতে পারে এই ধরনের আচরণ? কারণ টেকা রে টেকা, চোদানের পুত্র খালি টেকা। কুমিল্লার বাসায় জোশের ঠেলায় কইয়ালাইছি। কারণ ভাই কারে বিশ্বাস করবেন? বরাবরই বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে, হয়তোবা সামনে আসবে। তবে আজকে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। তখনই গলার মধ্যে ফাটা আওয়াজ আসছে, এবার কি আওয়াজ আসবে আমি জানি না। বড়ই দুঃখজনক বিষয়, 150 কোটি নাহিদের পিয়ে 150 কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের। চিন্তা করেন তাহলে বাকিরা কত মারছে? মাত্র 9-10 মাসে এত বড় অ্যামাউন্ট। ওই আসিফের পিয়ের 313 কোটি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুনছি 400 কোটি। ভাই খালি কোটির খেলা। আর জুলাই আগস্টের যোদ্ধারা বৃষ্টির খেয়ে যারা মরা শুরু করছে এদের সংখ্যা আরো বড় হবে, কারণ ধান্দা সবার মতন করছে। যখন জিজ্ঞেস করছে টাকা কই থেকে আসছে, দিছে, নাম বলা যাবে না। নাম বলবে কিভাবে? আসুন দেখি কি অভিযোগ। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের 150 কোটি টাকা মাইরা দেওয়া অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। নগদে তার কোনো পদ পদবি নাই, কিন্তু সেখানে অফিসও করেন। আর এই সকল অভিযোগ তুলেছে আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলছে যে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা। বাংলাদেশের রাজনৈতিক টেন্ডেন্সি বা কালচার বলে পিএ যদি 150 কোটি টাকার মালিক হয়, পিএর যিনি বস ছিলেন তিনি 1,500 কোটি টাকায় ধান্দা করার কথা। ফেসবুক পেজে এক পোস্টে ঝড় তুলেছেন রাশেদ। বলছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী মানে পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটিও গঠন করেননি। প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শে আতিক মোর্শেদ এ সকল কাজে জড়িত কিনা। অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা কেন এখনো চুপ আছেন, ডটটা কোথায়? একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রাশেদ। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের বাংলা খবর 31 মে 2025 বাংলাদেশ লেটেস্ট নিউজের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই আপনাকে। আরও ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সাথে থেকে আপনাদের সামনে করেছিল। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।